ডায়েরির পাতা থেকে। সবাই আবারও বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে, আর তুই তখন সবার চোখের কাঁটা যেন। পালিয়ে যাওয়ায় তাদের সামাজিক মর্যাদা কতটা ক্ষুণ্ণ হয়েছে তা আমার কানে সারাক্ষণ ভাঙা রেকর্ডের মতো বেজে চলত অনবরত। মানুষ তো কতদিন আর এসব সহ্য হয়? অবশেষে টিকতে না পেরে মতো দিয়ে দিলাম শর্ত সাপেক্ষে। ঠিক আছে, তোমরা যখন চাইছো আমি আরেকবার বিয়ে করি, তবে তাই হোক। কিন্তু আমি আমার মেয়েকে রেখে কোথাও যাব না। যেখানে যাই মেয়েকে নিয়েই যাব, নয়তো নয়। এটাই শেষ কথা। গোধরে বসে রইলাম, কিছুতেই এর অন্যথা করব না। আমার বাঁচার একমাত্র অবলম্বন, আমি কেন অন্যের ভরসায় ছেড়ে নিজের কথা ভাবব কেবল? পৃথিবীর কোনো মাই তা পারবে না। এর মধ্যে অনেক পাত্র এলো গেল, কেউ ডিভোর্সি আবার কেউ বা বিপত্নিক। কিন্তু বেশিরভাগই অতসির দায়িত্ব নিতে রাজি হল না। কেউ কেউ আবার আরেক কাঠি এগিয়ে মোটা অঙ্কের যৌতুক চেয়ে বসল। অথচ ওদের অনেকেরই সন্তান রয়েছে। কঠিন বাস্তবতার ছোবলে আমি তখন ক্লান্ত, ভগ্ন। এরই মধ্যে একজন লোক এলো, যে বিয়েটা করতে রাজি হল, তোর দায়িত্ব নিতেও সে রাজি। আমি অত্যন্ত অবাক হলাম, যৌতুকও চায়নি। কথা বলতে চাইলাম তার সাথে। কিন্তু আমার পরিবার ভেবে বসল আমি হয়তো বিয়ে ভাঙ্গার পায়তারা করছি, তাই প্রথমে অসম্মতি জানায়। আমি বললাম, যাকে বিয়ে করব, যে আমার মেয়ের দায়িত্ব নিতে রাজি তার সাথে একবার আমি কথা বলবি। চিন্তা নেই, আমি বিয়ে ভাঙবার চেষ্টা করব না। ভাবি বললেন, দেখে শুনেই তো বিয়ে করেছিলে, কতদিন টিকল সেটা? এক আধবার দেখে কি আর মানুষ চেনা যায়? সত্যিই তো, তবুও আমি জেদ ধরে বসে রইলাম। মা বললেন, দেখ, ছেলে ভালো। তোর মেয়ে থাকা সত্ত্বেও ওকে নিয়েই তোকে বিয়ে করতে রাজি। দাবি দাওয়াও নেই। বুঝাই যায় মনমানসিকতা উঁচু হবে। নিজেকে তখন খুব অসহায় মনে হচ্ছিল। মানুষ নয় যেন কোনো জড়বস্তু। মেয়েরা কি এতটাই ফেলনা? নিজের পায়ে না দাঁড়ানোর পরিণতি হয়তো এটাই। নিজের ভুলের মাসুল হয়তো এভাবেই দিতে হবে। পুরে পুরে, ক্ষয় ক্ষয়। শেষে ব্যবস্থা হল, মুখোমুখি হলাম ওর। নিতান্তই গোবেচারা ধরনের লোক মনে হচ্ছিল। বয়স ৩৫-এর কাছাকাছি হবে বলেই মনে হয়। শুনেছি দুবার চেয়ারম্যান নির্বাচন করেছিল, কিন্তু দুবারই হেরেছে। সামনে আবারও নাকি অংশগ্রহণ করবে। মগজে চেপে বসা প্রশ্নটা করে বসলাম একেবারে প্রথমেই। আমাকে বিয়ে করতে চান কেন? এখনও বিয়ে থা করেননি, চাইলে অনেক ভালো মেয়ে বিয়ে করতে পারতেন। ডিভোর্সি একজনকে কেন বিয়ে করবেন শুধু শুধু? সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এতটা অকপট চাছাছোলা প্রশ্ন আশা করেনি সে, চেহারা দেখে বোঝা যাচ্ছিল অবাক হয়েছে খুব। কিছুক্ষণ ইতস্তত করে হতবিহ্বল ভাব কাটিয়ে স্পষ্ট গলায় বলল, দেখেন, সরাসরি যেহেতু প্রশ্ন করেছেন উত্তরটাও সরাসরি দেই। ঘোরপ্যাচ আমারও ভালো লাগে না। আমি কোনোদিন বাবা হতে পারব না। এই জন্যই এখনো বিয়ে করিনি। ব্যাপারটা আমি আর আমার পরিবার ছাড়া কেউ জানে না। আজ আপনাকে বললাম। আপনার কাছে কিছুই লুকাতে চাই না। আপনার অতীত নিয়েও আমার খুব একটা মাথা ব্যথা নেই। আপনার মেয়েকে আমি ওর বাবার জায়গাটা দিতে চাই। ওকে আমি দেখেছি, খুব মিষ্টি দেখতে। ওর বাবা হতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাকিটা আপনার বিবেচনা। অত্যন্ত বিনয়ী আচরণ লোকটার। লোকটার কথায় খারাপই লাগল, এতটা সরাসরি প্রশ্ন করে হয়তো কষ্টই দিয়ে ফেললাম। আমার জীবনটা তো শেষই হয়ে গেছে, এই পরিবেশ তোর মানসিক বিকাশের উপযোগী নয়। ৭-৫ ভেবে বললাম, আপনি যদি কথা দেন আমার মেয়ে উপযুক্ত পরিবেশ পাবে,
লোকে কথা শোনাবে না, ওর একটা ছিমছাম গুছানো জীবন হবে, তবে আমার কোনো আপত্তি নেই। লোকটার চোখে মুখে স্বস্তি ফুটল, কথা দিল আমায়। দ্বিতীয়বারের মতো আমি বিয়ের পিঁড়িতে বসলাম। শুরু হলো আমার সমঝোতার সংসার। অবাক হয়ে লক্ষ্য করলাম লোকের পাল্টে যাওয়া দৃষ্টিভঙ্গি। পালিয়ে বিয়ে করা, স্বামী পালিয়ে যাওয়া নিয়ে কটাক্ষ হজম করতে হয়েছে প্রতিনিয়ত। বিয়ের পরে এই নতুন লোকটার জন্য সেই লোকদেরই সহানুভূতির ফোয়ারা। অসহায় এক মেয়েকে বিয়ে করে সন্তানের দায়িত্ব নিয়ে এক নিমেষে মহৎপ্রাণ অবতারে আসীন সে। আশ্চর্য হয়ে দেখলাম অধরা নির্বাচনেরও শিকে ছিল ওর ভাগ্যে। বুঝলাম এই তবে আসল উদ্দেশ্য ছিল ওর। মনটা আরেকবার বিষিয়ে গেল। আমি আর তুই শুধুই ঘুঁটি। পাবলিক সেন্টিমেন্টে একটুখানি নাড়া দেবার প্রচেষ্টা। সবই ক্ষমতা পাবার ধান্দা। ছোট্ট একটা ক্ষমতার জন্য যে এতটা ছলনা করতে পারে, এবার তো ওর সামনে আরও বড় ক্ষমতার হাতছানি। তবুও কিছু বললাম না, কারণ ততদিনে দেখলাম এক নিঃসন্তান লোক আমার সন্তানের সত্যিকারের বাবা হয়ে উঠেছে। তোকে নিজের মেয়ের মতোই স্নেহের ছায়া দিয়েছে লোকটা। বাস্তবিকই ভালোবাসত সে তোকে। আজকের আগ পর্যন্ত তাই মনে হতো। এত বছর ধরে ওর দেওয়া কথা রেখেছে লোকটা। কিন্তু ক্ষমতার লোভে সেই স্নেহ ভালোবাসা আড়ালে পড়ে গেছে। আমি তো কবেই বিলীন হয়ে গেছি, শুধু তোকে আঁকড়ে বেঁচে আছি। তোর জীবনটা কি করে শেষ হতে দিই বল? মার কথা বলা শেষ হল। আমি শুয়েছিলাম মায়ের পাশে। এবার দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম আষ্টে পৃষ্ঠে। কেউ কোনো কথা বলছি না, অনেক সময় শব্দ ছাড়াও অনুভূতির প্রকাশ হয়। নৈশব্দের ভাষা এত দৃঢ় হয় যা উচ্চারিত শব্দকেও হার মানায়। বুকের ভেতরে এত গভীর ক্ষত কি করে এত লম্বা সময় ধরে বইতে পারল মা? আর আমি এতটা কাছাকাছি থেকেও বিন্দুমাত্র আঁচ করতে পারলাম না তা। আমার না দেখা বাবার জন্য খুব করুণা হতে লাগল। এরকম প্রলয়ঙ্কারী ভালোবাসা যে পায়ে ঠেলতে পারে তার মতো অভাগা আর কেউ নেই। এটুকু আমি জোর গলায় বলতে পারি। রাত প্রায় শেষ, ফজরের আজান ভেসে আসছে। দুজনে উঠে নামাজ পড়ে নিলাম। এরপর মা বেরিয়ে গেল আর আমি শুয়ে রইলাম। তুমি কবে বিদায় চাইতে আসবে তার প্রতীক্ষায় রইলাম। মনে মনে জপে যাচ্ছিলাম, আবিদ, কখন আসবে তুমি? পরের দিন আমি আমাদের রোজকার দেখা করার জায়গায় বসেছিলাম আনমনে। মাকে নিয়ে ভাবছিলাম। হঠাৎ সম্বিত ফিরল প্রতীক্ষিত গলার স্বরে, হৃদয় খুশি ছলকে উঠল। ঘুরে দাঁড়িয়ে জড়িয়ে ধরলাম তোমায়। তুমি হয়তো অবাক হয়েছিলে খুব। ইচ্ছে করছিল সব খুলে বলি তোমাকে, জাকির কথা, মায়ের কথা আর আমার শঙ্কার কথা। কিন্তু পরক্ষণেই মনে পড়ল তুমি 3 দিন পর চলে যাবে কানাডায় তোমার স্বপ্নের ফটোগ্রাফি করতে। এসব বললে আমাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে তুমি যেতে পারবে না। তাই আর বলা হয় না। গলার কাছে এসে আটকে যায় কথারা। জাকি যখন বিয়ের প্রস্তাব দেয় বাড়িতে তখনই বুঝে গিয়েছিলাম আমরা এক হতে পারব না। যেখানেই যাই ওই বিষাক্ত লোকটা ঠিক নাগাল পেয়ে যাবে। তবুও একবার মরিয়া হয়ে তোমাকে বিয়ে করতে চাইলাম। তুমি চলে যাবার আগের 3টা দিন তো তোমাকে পাব, এই ভেবে। এরপর মরি বাঁচি কোনো পরোয়া নেই। কিন্তু তুমি সেটাকে আমার ছেলেমানুষি আবেগ ভেবে নাকচ করে দিলে। 2 বছর অপেক্ষা করতে বলে পা বাড়ালে। আমি স্বার্থপরের মতো আমার অবস্থান তোমাকে জানাতে পারিনি। শেষবারের মতো জড়িয়ে ধরে যখন পা বাড়ালে ভবিষ্যতের পথে স্বপ্নকে আঁকড়ে ধরতে, তখন আমার স্বপ্নে শেষ পেরেকটি ঠুকা শেষ তোমার অজান্তেই। মনে হচ্ছিল এই শেষ দেখা, তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। কোনোদিন তোমার ওই অসম্ভব সুন্দর চেহারা দেখতে পারব না, যার সৌন্দর্য শুধু চেহারায় নয়, সারল্য ভরা একটা মনে।
বুকের ভেতরে হাজারটা মৌমাছি কামড়ে ধরেছে যেন। কি যে হাহাকার জমা হল, সেই হাহাকারই বাকি জীবনের সঙ্গী হয়ে গেল। তুমি চলে যাবার পরেই বুঝতে পারলাম ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল। তোমাকে সব বলা উচিত ছিল। বিয়ের প্রস্তাব যেহেতু দিয়েছিলাম ঝোঁকের মাথায়, বাকিটাও বলা উচিত ছিল। আমার বুদ্ধি মনে হয় আসলেই অপরিপক্ক, নয়তো এরকম বোকামি কেউ করে। কিন্তু এখন আর সে সুযোগ নেই। তুমি আমাকে এই দমবন্ধ পরিবেশ থেকে অবশ্যই মুক্তি দিতে পারতে, সব বিপদে পাশে থাকতে। আমি নিশ্চিত জানি তা। তোমাকে ফোন করার জন্য ছুটে গেলাম বাড়ির কাছাকাছি এক ফোন বুথে। কিন্তু ভাগ্য সহায় হল না, জাকির সাঙ্গপাঙ্গরা সেখানে আসন গেড়ে বসে আছে। নিরুপায় হয়ে বাড়ির পথ ধরলাম, বাবার ফোনটা যদি পাওয়া যায়। কিন্তু তাও হল না, উনি দুদিনের জন্য ঢাকায় গেছেন। এদিকে জাকির আনাগোনা বেড়ে যাচ্ছে। মা আর কয়দিন আমাকে আগলে রাখবে? দুদিন পরে বাবা ফিরেই ঘোষণা দিলেন বিয়ে করতেই হবে আমাকে। কাছে ডেকে বললেন, তুই তো সব জেনেই গেছিস, এখন আর লুকাতে চাই না। তোকে আমি নিজের মেয়ের মতোই ভাবি। ভাবি কি, তুই তো আমার মেয়েই। জন্ম দিলেই তো আর বাপ হওয়া যায় না। আমি কোলেপিঠে করে বড় করেছি তোকে, আমিই তোর বাপ। তোর ভালোমন্দ আমিই ভাবব নাকি? তোরে হাত পা বেঁধে পানিতে ফেলব না। জাকির মাশাল্লাহ কোনো কিছুর কমতি নাই, না টাকা পয়সার আর না ক্ষমতার। তুই রানীর হালে থাকবি। বিনিময়ে আমার একটা স্বপ্ন যদি পূরণ হয় ক্ষতি তো নাই। তুই রাজি হয়ে যা মা। উনার লোভে চকচকে চোখজোড়ায় ক্ষমতার নেশা। এখন মিষ্টি কথায় চিড়ে ভেজাতে চাইছে, না ভিজলে অন্য পন্থা। লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, আবাক চোখে তাই দেখছি শুধু। ভাবলাম পালিয়ে যাব, কিন্তু কোথায় যাব? আমার যাবার কোনো জায়গা নেই। এতবড় পৃথিবীতে নিজের নিরাপদ একটা আশ্রয়ের কতটা অভাব। মা আমার হয়ে লড়াই করলেন শেষ পর্যন্ত, কিন্তু শেষ রক্ষা হল না। ভুলের মাসুল দিতেই হয়তো নিতান্ত অপারগ হয়ে বিয়ে করে ফেলতে হল জাকির মতো নরপশুকে, যার শিরা উপশিরা থেকে শুরু করে প্রতিটি রক্তকণিকায় শুধু বিষ আর বিষ। ডায়েরির পাতা থেকে, যেখানে বাঁচার জন্য প্রতিটা সেকেন্ডে এতটা লড়াই করতে হয়, সেখানে 2 বছর তোমার জন্য কি করে অপেক্ষা করতাম বলো? তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না। বিয়ের পর চেনা পরিবেশ ছেড়ে জাকির প্রাসাদতুল্য বিশাল বাড়িতে এসে উঠলাম। সে থেকেই মুক্ত হরিণী থেকে হয়ে গেলাম অবরোধবাসিনী। বাইরে বের হবার কোনো উপায় ছিল না, কড়া পাহারা বাড়ির চারপাশে। এমনকি এ বাড়িতে যারা কাজের লোক তাদেরও কঠোর হুঁশিয়ারি রয়েছে। নির্দিষ্ট কয়েকজন ছাড়া সবার জন্যই এই নিষেধাজ্ঞা। জাকি বাড়িতে ফেরে রাতে, ও যতক্ষণ থাকে ততক্ষণ যেন পুরো নরক মনে হয় সময়টাকে। মনে হয় একটা ঘৃণ্য জীব বেষ্টনীর মধ্যে আবদ্ধ চারপাশটা। গা ঘিনঘিনে অনুভূতি হয়। এই বাড়িতে আসার পর থেকে অনুভূতি শূন্য রোবট মনে হয় নিজেকে। এটা বাড়ি নয়, যেন পাতালপুরী, যেখানে বন্দী আছে হতভাগ্য রাজকন্যা। ওর বাবা মা থাকেন অন্য বাসায়, কালেভদ্রে দেখা করতে আসেন। ওর মাকে নরম নিরীহ মনে হয়, কিন্তু ওর বাবার মধ্যেও জাকির মতোই ধূর্ত একজনের বাস দেখেই বোঝা যায়। কাজের লোকেরাও কথা বলে না ভয়। এই বাড়িতে আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী রানু, জাকির প্রথম স্ত্রী। এটা আমি আগে জানতাম না, অনেকেই জানে না। প্রথম থেকেই সে আমার প্রতি সহানুভূতিশীল। হয়তো দুজনের দুঃখটাই এক বলে। আমার থেকে বছর 5 বড় হলেও বন্ধুত্ব হয়েছিল তার সাথে। রানু না থাকলে আমি হয়তো দম আটকেই মরতাম। তুমি আমাকে যে চিঠি পাঠিয়েছিলে তা আমি পাইনি।
পেয়েছিল জাকি। বিয়ের পর কোনো এক রাতে দম্ভভরে ক্যাটক্যাটে হেসে বলেছিল, তোমার ওই ভিনদেশি চ্যাংড়া নাগর প্রেমপত্র দিছিল তোমারে। কি যে রসের কথা লেখছে বেচারা। ঘৃণায় পুরো শরীর রিরি করছিল ওর ভাষা শুনে। আরও জঘন্য রকম নোংরা কথা বলেছিল, কিন্তু সেসব আমি লিখতে পারব না। কি নোংরা ভাষা! ছি! বিয়ের আগে থেকেই জানতাম জাকি ধুরন্ধর আর জঘন্য। এমন কোনো হীন কাজ নেই যা ও করে না। ড্রাগ সাপ্লাই থেকে শুরু করে ভেজাল ওষুধ তৈরি করা, সরকারি তহবিল থেকে টাকা আত্মসাৎ, মেয়ে সংক্রান্ত বিষয় সহ যাবতীয় খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে সে। এমনকি নিজের মতের বিরুদ্ধে গেলে খুন করে ফেলতেও হাত কাঁপে না ওর। কিন্তু ও যে এতটা হিংস্র তা জানলাম আরও পরে। কয়েকদিন আগে আমি ডাইনিং রুম থেকে পানি নিয়ে আমার ঘরে যাচ্ছিলাম, হঠাৎ ওর কথা শুনে পা থেমে গেল। আইজকা রাইতের মধ্যে যেন বর্ডার পার হয়, যেমনই হোক। আমি কিচ্ছু শুনতে চাই না। পিচকাগুলারে পড়ে পাঠা, মাইয়াগুলান রাইতের ভিতরে পার করবি। কোনো গণ্ডগোল যেন না লাগে। তাইলে কিন্তু আমি চুপ কইরা থাকুম না। শীতল রক্তের স্রোত নেমে গেল মেরুদণ্ড বেয়ে। নারী আর শিশু পাচারের সাথেও জড়িত পশুটা। আরও কত মানুষের জীবন ধ্বংসের কারণ এই বিষাক্ত সাপটা, ভেবেই গুলিয়ে এলো ভেতরটা। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করা উচিত আমার। কোনো কিছু না বলে পা টিপে টিপে রুমে চলে এলাম। জাকির লোকেদের চোখ এড়িয়ে বাইরে বেরোনো সম্ভব নয় কোনোভাবেই। ও বাসায় যতক্ষণ না থাকে ততক্ষণ বাসার একমাত্র ল্যান্ডলাইন ডেড থাকে। পাতালপুরীর বাসিন্দাদের পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখার প্রাণান্তকর চেষ্টা। যা করার ও বাসায় থাকতেই করতে হবে। কিন্তু এখন বুঝে ফেলবে। অপেক্ষা করতে হবে সুযোগের। হঠাৎ ওর একটা কল আসায় হন্তদন্ত হয়ে ছুটে বের হল। ওর সেলফোনটা তাড়াহুড়ায় ফেলে গেছে। নিজের ভাগ্যকে বিশ্বাস হচ্ছিল না। কি একটা ভেবে ফোনটা হাতে নিলাম, কন্ট্যাক্ট লিস্ট ঘেটে স্থানীয় থানার নাম্বারে ডায়াল করতেই পেছনে কারো উপস্থিতি টের পেলাম। অন্তরাত্মা কেঁপে উঠল। ফোন টেবিলে রেখে ঘুরে দাঁড়িয়ে দেখলাম জাকি দাঁড়িয়ে। কি করতে চাইতেছিলা? ভাবছিলাম উড়াউড়ির শখ শেষ, এখন দেহি আমি ভুল। কারে ফোন করতাছিলা? ওর চিৎকারে কেঁপে উঠলাম আমি। ওকে দেখতে হিংস্র কোনো জন্তু মনে হচ্ছিল তখন, যার সামনে থেকে সদ্য শিকার কেড়ে নেওয়া হয়েছে। এইবারের মতো মাফ করলাম, আরেকদিন কিছু করার চেষ্টা করলে সেদিন বুঝবা আমি কি। এই বলে ফোনটা নিয়ে বেরিয়ে গেল। বুঝলাম ফেলে যাওয়া ফোন নিতেই ও আবার ফিরে এসেছিল। এরপর কয়েকদিন কোনো ঘটনা ছাড়াই কেটে গেল। বিপত্তি ঘটল কাল রাতে। ওর লোকেরা বিভিন্ন জায়গা থেকে মেয়েদের কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে কিংবা প্রেমের ফাঁদে ফেলে মেয়েদের নিয়ে আসে। এরপর পাচার করে দেয় বাইরের দেশে কিংবা দেশেই কোনো নরকে। আগেরবার কিছু করতে পারিনি বলে বিবেকের দংশনে মরছি। এবার আর কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকতে পারলাম না, বিদ্রোহ করে বসল মন। পথ খুঁজতে লাগলাম পালানোর। একটা সুযোগও পেয়ে গেলাম। রান্না করেন যিনি তাকে আমি খালা বলি। সে বাইরে যেতে পারে মাঝে মধ্যে। উনি আমাকে সাহায্য করতে রাজি হলেন। রানু আর খালা দুজনের প্ল্যান হলো খালার একটা শাড়ি পরে কোনো রকমে প্রধান ফটক পেরুতে পারলেই এই পাতালপুরি থেকে মুক্তি। খালা মাথায় ঘোমটা টেনে যাতায়াত করেন, তাই খুব একটা সমস্যা হবার কথা নয়। জানি না কতটা কি করতে পারব, হয়তো ধরা পড়ে যাব, জীবনটাও যেতে পারে। কিন্তু চেষ্টা না করে এতগুলো মেয়ের জীবন নষ্ট হতে দেব না। এভাবে মরার অপেক্ষায় দগ্ধে মরার চাইতে একেবারে মরে যাওয়াটাই শ্রেয় আমার কাছে। আর হয়তো তোমাকে লেখা হবে না। যদি বেঁচে থাকি তবেই লিখব, নয়তো এটাই শেষ।
আমার ক্ষমতা নেই ওর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করার, তবুও বিনা যুদ্ধে হাল ছাড়তে পারবো না আমি। আমি যদি শেষ হয়ে যাই তাই তোমাকে সব জানিয়ে রাখলাম। এটা তোমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে রেখেছি। যখনই এটা হাতে পাবে ওই অসহায়দের সাহায্য করবে। ওই ঘৃণ্য পশুটা কৃতকর্মের উপযুক্ত শাস্তি যেন পায় তার ব্যবস্থা করবে। তোমার কাছে আমার শেষ অনুরোধ থাকবে, নিজেকে দায়ী করবে না। আমার এই পরিণতি আমার ভাগ্যে ছিল। আমাদের নিয়তিতেই লেখা ছিল আমরা একে অপরের নই। আমি যদি বেঁচেও থাকি তবুও তোমার আর হতে পারব না। দুঃখ করবে না। নতুন করে সামনে এগিয়ে যাবে। আমার মাকে দেখে রেখ। সারা জীবন কষ্ট ছাড়া কিছুই পায়নি বেচারি। বেঁচে থাকলে আমিই বলবো পরের গল্পটা, আর নইলে অন্য কারো কাছে শুনবে। অনেক বেশি ভালোবাসি তোমাকে, তোমার ভালোবাসা পেয়ে নিজের জীবন পূর্ণতা পেয়েছে। আর কি চাই জীবনে? নাইবা হলাম একে অপরের। ভালো থেকো। বিদায়। ঝরে যাওয়া সোনালি ফুল। এ পর্যন্ত পড়ে অন্বেষা থমকাল। পুরো ডায়েরি খুঁজে আর লেখা দেখল না, জাকির কিছু খারাপ কাজের বয়ান ছাড়া। আতিপাতি করে খুঁজেও কিছু পেল না। তবে একটা ছবি পেল, একেবারে শেষ পাতায়। ঘুড়ি উড়াতে মগ্ন থাকা এক উদ্ভাসিত মুখ। কি যে স্নিগ্ধ হাসি! এটাই অতসী, সেই ছবি যেটা আবিদ তুলেছিল অতসীতে মোহাবিষ্ট হয়ে। এত হাস্যোজ্জ্বল মুখের মানুষের মুখ থেকে হাসিটাই মুছে গিয়েছিল চিরতরে। বুকের ভেতর হুহু করে উঠল ওর। ইস! আবিদ যদি সেদিন অতসীর বাড়িয়ে দেয়া হাতটা ধরত, যদি অতসী আবিদকে সব বলত। খুব কি খারাপ হতো যদি জাকি নামক অভিশাপ ওদের জীবনে না আসত। তবে দুজনে হয়তো এখন অত্যন্ত সুখী দম্পতি হতো। সুখে ভরা একটা ভালোবাসার সংসার হতো। নানা সমীকরণ মেলাতে থাকে অন্বেষা। ভালোবাসা এত পোড়ায় কেন? অতসীর বাকি গল্পটা আবিদের কাছে আছে। কিভাবে খুন হয়েছিল মেয়েটা জানতে মনটা আকুপাকু করছিল। কালকে অবশ্যই আবিদের সাথে দেখা করতেই হবে, যে করেই হোক। বিষণ্ণ মনে ঘুমিয়ে যায় অন্বেষা। ২০ সোহান আবিদকে অত্যন্ত ভয় পায়, যদিও ওর ভয়টা এসেছে সমীহ থেকে। যে বছর কয়েক ও এখানে আছে, কখনো রাগত স্বরে ওর সাথে কথা বলেনি আবিদ, তবুও কেন যেন তটস্থ থাকে ও। খুব সাহস নিয়ে আবিদের সামনে গিয়ে দাঁড়ালো ও, উদ্দেশ্য আজকে সারাদিনের জন্য ছুটি নেওয়া। আবিদ তখন সবে সকালের নাস্তা সারছিল। ঘুম থেকে কিছুটা পরে উঠে বলে একাই খেতে হয় আবিদকে। যেটুকু কিঞ্চিত পরিমাণ সাহস নিয়ে এসেছিল এখন তাও পুরোপুরি উধাও। কেন যে এরকম হয়, সোহান বুঝতে পারে না। বরাবরের মতো আবিদই আগে মুখ খুলল, বলে ফেল, এতটা ভয় পাবার মতো কিছু হয়েছে কি? সোহান কিছুক্ষণ ইতস্তত করে বলল, স্যার, আসলে বলছিলাম আজকে তো আমি মোটামুটি ফ্রি আছি, তাই। তাই? বাইরে একটা ইমার্জেন্সি ছিল, তাই যদি আবার থেমে গেল, মনে মনে মিথ্যেটা ঝালিয়ে নিচ্ছিল। ইমার্জেন্সিটা কি? আসলে আমার এক অতি নিকটাত্মীয় হসপিটালে, এখন তখন অবস্থা, স্যার। বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। যদিও খুব বেশি যোগাযোগ ছিল না তার সাথে, তবুও স্যার রক্তের সম্পর্ক তো। যদি মরে যায়, না গেলে খারাপ দেখায়। তাই যাওয়া দরকার, স্যার। বড় করে ঢোক গিলে হড়বড় করে মিথ্যে কথাটা বলল সোহান। আচ্ছা, তো শায়লা হাসপাতালে? আর হসপিটাল বুঝি পার্কে? হাসি চেপে গম্ভীর মুখে বলল আবিদ। শোভানের ভ্যাবাচেকা খাওয়া মুখ দেখে হেসেই ফেলল, মিথ্যেটা গুছিয়ে বলা শিখতে হয়। তুমি এখনো তা শেখোনি। নিজেকে অত্যন্ত চালাক বলে মনে করা বোকা বোকা সোহানকে ও পছন্দ করে।
ছেলেটার মনটা ভালো, কোনো প্যাচগোছ নেই, শুধু একটু মাথামোটা, এই আর কি। শোভানের মাথায় ঢুকছে না আবিদ কিভাবে শায়লার কথা জানল। শায়লা ওর গার্লফ্রেন্ড, 4 বছরের সম্পর্ক ওদের। নানা সময়ে নানা রকম অজুহাতে ছুটি চেয়ে নিয়ে দেখা করেছে শায়লার সাথে। কখনো সত্যিটা বলতে সাহসে কুলায়নি। এই লোক সেটাও জেনে বসে আছে। চোখ দুটোতে এখনো বিস্ময় লেগে আছে ওর। প্রশ্ন করতে যাবে তার আগেই আবিদ বলল, তোমাকে যতটা বোকা ভেবেছি তুমি দেখছি তার থেকেও বেশি বোকা। আমার সাথে কতদিন থেকে আছো? স্যার, প্রায় 3 বছর। তোমার কি মনে হয় যার সাথে প্রায় 24 ঘন্টা কাটাবো তার সম্পর্কে ভালোমতো খোঁজখবর না নিয়ে অ্যাপয়েন্ট করেছি? এবার শোভানের সত্যি সত্যি নিজেকে বোকা মনে হল, জীবনে প্রথমবার। উত্তরে কিছু বলতে যাবে তার আগেই হাতের মোবাইল ফোন বেজে উঠল। এমনিতেই নিজের বোকামির জন্য নিজের উপরে বিরক্ত, তার উপর স্ক্রিনে ভেসে ওঠা অন্বেষার নাম্বার দেখে ওর বিরক্তি যেন সীমা ছাড়াল। চোখমুখ খিচে ফোন ধরল, বলেন কি প্রয়োজন? ওপাশ থেকে অন্বেষা বলল, আবিদ শাহরিয়ারের সাথে কথা বলবো, ফোনটা উনাকে দিন। স্যার ব্যস্ত। কি দরকার আমাকে বলেন। আমার আপনার স্যারের সাথে কথা বলা খুবই প্রয়োজন। আপনি ব্যবস্থা করুন। এই মেয়ে সবসময় একটা কর্তৃত্ব নিয়ে কথা বলে ওর সাথে, যা ওর খুব বিরক্ত লাগে। মনে মনে বলল, আমি যেন ওর চাকরি করি। হুহ, ব্যবস্থা করুন বললেই হলো নাকি? করতেছি ব্যবস্থা। মুখে বলল, স্যার আজকে সারাদিন ব্যস্ত, দেখা হবে না বলেই খট করে কেটে দিল। আবিদ কৌতূহলী চোখে ওকে জরিপ করে বলল, কে ফোন করেছিল? স্যার, ওই জার্নালিস্ট মেয়েটা। কি যে মনে করে নিজেকে, আপনার সাথে মিটিং এত সস্তা নাকি? দুদিন ভালো করে কথা বলেছেন কি বলেননি অমনি মাথায় চড়ে বসেছে। তাই বলে দিলে দেখা হবে না? ওকে আমি বিশ্বাস করেছি। অন্য কেউ হলে আমি ওকে যা বলেছি তা নিউজপেপারের হেডলাইন হয়ে যেত, টেলিভিশন চ্যানেলের স্ক্রুলে স্ক্রুলে তা ঘুরত। কিন্তু ও ওর কথা রেখেছে। তুমি ওকে আজ বিকেলে আসতে বল, আমি কথা বলবো। আবারও বিস্মিত হল সোহান, একদিনে এত বিস্ময় জমা ছিল ওর জন্য। তবুও শেষ চেষ্টা করল, স্যার এদের এত লাই দিবেন না। লাই পেয়ে মাথায় চড়ে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করবে। আবিদ অত্যন্ত বিরক্ত স্বরে বলল, তুমি তোমার কথার বুলডোজার বন্ধ করে যা বললাম তাই করো, আর বিদায় হও। বিরস মুখে অন্বেষাকে ফোন করে সময় জানিয়ে দিল। চলে যাবার জন্য ঘুরতেই আবিদের ডাকে দাঁড়াল। মেয়েটাকে বিয়ে করছো না কেন? বেশি দেরি করো না, পরে আবার হয়তো পস্তাতে হবে। কি এক গভীর বিষাদ ফুটে উঠেছে গলায়। সোহান জানে না কি এত কষ্ট ওর, তবুও সেই বিষাদী সুর ওকে স্পর্শ করল, গভীরভাবে স্পর্শ করল। 21। সোহান প্রথমবার মুখের উপর ফোন রেখে দেয়ায় রাগে মাথা ফেটে যাবার উপক্রম হয়েছিল অন্বেষার। কিছুক্ষণ মাথা দুহাতে চেপে বসেছিল। কিছু কড়া কথা শোনানোর প্রস্তুতি নিয়ে দ্বিতীয়বার কল করতে যাচ্ছিল ও, কিন্তু এর মধ্যেই সোহান আবার ফোন করে ওকে জানালো আবিদ রাজি। অন্বেষা ভালোই বুঝতে পারে আবিদ নিজে থেকেই রাজি হয়েছে, নয়তো ওই মাথামোটা ঘাততারা ম্যানেজার ব্যাটা যে ওকে নিতান্তই অনিচ্ছায় কল করেছে তা বোধ হয় আর না বললেও চলে। সহসা খুশি হয়ে উঠল ওর মন। আবিদের দেয়া সময় অনুযায়ী যখন বের হল, তখন আকাশ প্রবল প্রস্তুতি নিয়ে রেখেছে সব কষ্ট কান্নায় ঝেড়ে ফেলার। হিম শীতল বাতাস বইছে। আবিদের বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হল বিপুল বেগে ক্রন্দন। আবিদের বসার ঘরে বসে চোখ বুলাল চারপাশে।
আগের বার যখন বসেছিল এখানে তখন সেভাবে খেয়াল করেনি। পুরো ঘর জুড়ে রুচিবোধের ছড়াছড়ি। অন্বেষা যখন ঘরটা পরখ করতে ব্যস্ত তখনই আবিদের আগমন। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, বাহ, একেবারে অন টাইম। প্রত্যেকের কাছেই সময়টা অত্যন্ত মূল্যবান। আমার একটু দেরির জন্য অন্যের সময় কেন নষ্ট করব? সেটাই। ভেরি ইমপ্রেসিভ। ডায়েরিটা এনেছ? অন্বেষা ব্যাগ থেকে ডায়েরিটা বের করে এগিয়ে দিল ওর দিকে। আবিদ সেটা হাতে নিল পরম যত্নে। মনে হলো ওটা ঠিক ডায়েরি নয়, স্বয়ং অতসী। পরের গল্পটা কি ছিল বলুন না হয়। আবিদ ডায়েরিটা কোলের উপর রাখল, এরপর ডুব দিল বহু বছর আগের এক ধূসর অতীতে, যখন বিবর্ণতায় ছেয়েছিল ওর রঙিন বসন্ত। কানাডা যাবার পর প্রথম 6 মাস কেটে যায় নিজেকে সেখানে মানিয়ে নিতে নিতেই। অতসীকে পরপর 2টো চিঠি লিখলেও কোনো উত্তর আসেনি। আবিদ ভেবেছিল অভিমান। ছেলেমানুষি আবদারে সাড়া দেয়নি বলে হয়তো অভিমান করেছে। অতসীর বাবার নাম্বারে কয়েকবার কল করেও সাড়া পায়নি। তখন যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, না ছিল স্মার্টফোন আর না ছিল এত সোশ্যাল মিডিয়া। এমনকি হাতে হাতে ফোনও ছিল না সবার। হরহামেশা যোগাযোগ তাই সম্ভব ছিল না। তাই সন্দেহেরও উদ্রেক হয়নি। ভেবেছিল ও ভালোই আছে ওর নিজের জগতে, কিছুটা অভিমান নিয়ে। আবিদের চোখে তখন স্বপ্নের রোদ্দুর। ভালো ইনকাম, পরিবারকে ভালো রাখতে পারছে, আর কোনো একজনের সাথে নিজের জীবন জোড়ানোর স্বপ্ন মজ্জায়। সাথে শখের ফটোগ্রাফি তো আছেই। স্বপ্নে ভর করে অসাধারণ কাটছিল সময়। 1 বছরের মাথায় কানাডার অন্যতম সেরা ফটোগ্রাফি ম্যাগাজিনে অফার পেলে খুলে যায় ভাগ্যের দুয়ার। কিন্তু ওদিকে অপরজনের ভাগ্যে তখন বেলা শেষের ডাক তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ও। ছুটে চলা জীবনে অবসর তখন সোনার হরিণ প্রায়। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে ছুটে চলা জীবনে অতসীর জন্য মন কেমন করলেও খুব একটা পাত্তা দেয়নি। ভেবেছিল অতসী তো থাকবেই প্রতীক্ষায়। কিন্তু 1.5 বছরেও যখন কোনো উত্তর পেল না, তখন কিছুটা চিন্তায় পড়ে যায় ও। হাতের কাজ শেষ করতে করতে চলে যায় আরও 3 মাস। এরপর বাকিটা গুছিয়ে ছুটি পেতে পেতে আরও সময় গড়ায়। টিকিট কেটে শেষ পর্যন্ত যখন দেশের বিমানে সওয়ার হল ততদিনে আরও 2 মাস অতিবাহিত হয়ে গেছে। প্রায় 2 বছর পরে হৃদয়ে সহস্র সুতোর বুননে আঁকা স্বপ্নের টানে ওর এই ঘরে ফেরা। এক বসন্তে পাড়ি জমিয়েছিল সুদূরে, অন্য আরেক বসন্তে ফেরা একই সুতোর টানে। অদৃশ্য আর বড্ড মায়াময় সেই সুতো। বাড়িতে ফিরে বাবা, মা আর একমাত্র ছোট ভাইয়ের সাথে 2 দিন কাটিয়ে ছুটল কোনো এক অভিমানীর প্রতীক্ষার প্রহর ঘোচাতে। প্রথমেই গেল নিজেদের প্রিয় জায়গাটায় যেখানে দেখা হতো ওদের রোজ বিকেলে। কেমন যেন অনুভূতি হচ্ছিল, টিপটিপ করছিল বুক। কিছুক্ষণ বসে মুক্ত বাতাসে শ্বাস ফেলে পা বাড়ালো অতসীর বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় এক পাগলের সামনে পড়ে গেল, উস্কো খুস্কো চুল আর চোখে কেমন যেন বিভ্রান্ত দৃষ্টি, ভালো করে খেয়াল করতেই ধক করে উঠল বুক। অতসীর বাবা। কিন্তু গ্রামের পরাক্রমশালী চেয়ারম্যানের এরকম পরিণতি খুব একটা স্বাভাবিক নয় নিশ্চয়ই। উত্তর পাবে না জেনেও কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, অতসী? এটুকু বলতেই উনি বললেন, অতসীরে দেখছ তুমি? আমি ওরে খুঁজে পাইতেছি না। আমি জেনে শুনে ওরে কবর দিছি এই 2 হাতে। শেষের কথাগুলো হাতের দিকে তাকিয়ে বলল, বলা শেষ হতেই অস্বাভাবিক কান্নায় ভেঙে পড়ল। আবিদের মাথায় কিছুই ঢুকছে না, শুধু অতসীর চিন্তায় অস্থির হয়ে উঠল, কেঁপে উঠল ভেতরটা। অতসীর বাড়ির পথে যত এগুচ্ছে বুকে ব্যথাও ক্রমশ বাড়ছে পাল্লা দিয়ে। অতসীর বাড়িতে গিয়ে মনে হচ্ছিল এটা কোনো শ্মশান যেন।
কি গুন্থ পরিবেশ! একেবারে দমবন্ধ করা অনুভূতি হচ্ছিল। আবিদের আশঙ্কার পালে জোর হাওয়া লাগছিল ক্রমশ। আশেপাশে তাকাতেই দেখল এক মহিলা বারান্দার মেঝেতে বসে দেয়ালে গা এলিয়ে ঠেস দিয়ে আছেন। চোখ দুটো বড্ড অনুভূতিহীন, তবে অবিকল অতসীর চোখের মতো চোখ দুটি। এটাই তবে অতসীর মা। দ্রুত পায়ে এগিয়ে গেল আবিদ। অতসী কোথায়? সব এমন এলোমেলো লাগছে কেন? অতসীর মা একেবারে নির্বিকার বসে রইলেন। আবিদের মনে হল উনি বুঝি শুনতে পাননি। দ্বিতীয়বার জিজ্ঞেস করতেই তাকালেন ওর দিকে। আস্তে আস্তে অনুভূতি ফুটল মরা চাহনিতে। কয়েক মুহূর্ত তাকিয়ে বললেন, তুমি আবিদ? এত দেরি করলে কেন আসতে? এলেই যদি আরো আগে এলে না কেন? আমার মেয়েটা। এটুকু বলতেই চোখ থেকে টুপটাপ জলের ধারা নামল গাল বেয়ে। বুকের ধুকপুকানি অনবরত বেড়েই চলছে ওর। কি এক আশঙ্কার মেঘ দানা বাঁধছিল জোরে সোরে। ভাঙা ভাঙা গলায় বলল, কি হয়েছে ওর? সরাসরি বলুন না। নির্বিকার মুখে অদ্ভুত এক হাসি দেখল আবিদ, কিন্তু সে হাসি চোখে ফুটল না। কারো হাসিও যে ভেতরটা ছিঁড়ে খুঁড়ে দিতে পারে তা সেদিনের আগে ওর জানাই ছিল না। নেই, আমার মেয়েটা আর কোথাও নেই। ওই যে উপরে বিশাল আকাশ, তার ওপারে আছে ও। নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না ওর। মনে হচ্ছিল অসম্ভব বাজে কোনো দুঃস্বপ্ন এটা। ঘুম ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এ যে নিরেট বাস্তবতা, যা এড়ানোর সাধ্য ওর নেই। ধপ করে বসে পড়ল মাটিতেই। বুকের ভেতর থেকে নিংড়ে বেরিয়ে আসতে চাইছে কষ্টেরা। হাত পা কাঁপছে থিরথির করে। শব্দেরা বেরোতে চাইছে না। অনেক লড়াইয়ের পরে অবশেষে শব্দেরা ঠিকানা পেল। এই অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। ও কেন চলে যাবে? কিভাবে যাবে? আমায় কথা দিয়েছিল ও যেতে পারে না। আপনি মিথ্যে বলছেন। আমি বিশ্বাস করি না। হিতাহিতজ্ঞান হারিয়ে অদ্ভুত একরোখা স্বরে কথাগুলো বলল ও। বাচ্চাদের হাতে ক্ষতিকর কোনো জিনিস চলে এলে তা সরিয়ে নিলে বাচ্চারা যেভাবে গোধরে বসে থাকে, ঠিক সেই স্বরেই কথাগুলো বলেছে ও। কিন্তু অতসীর মা কোনো ছেলে ভুলানো রূপকথা শোনাচ্ছেন না, শোনাচ্ছেন তার বুকে আগলে রাখা রাজকন্যার করুণ পরিণতির উপাখ্যান। তুমি সেদিন ওকে কেন ফিরিয়েছিলে? যদি না ফেরাতে হয়তো আমার মেয়েটা বেঁচে থাকত, সুখে ঘরকন্যা করত। কথাগুলো আবিদের হৃদয়কে এফোর ওফোর করে দিচ্ছিল। অতসীর মা ভেতরে চলে গেলেন কিছু না বলেই। কিছুক্ষণের মধ্যেই ফিরলেন, হাতে ডায়েরির মতোই কিছু একটা। আবিদকে উঠে ভেতরে আসতে বললেন। আবিদ যন্ত্রের মতো অনুসরণ করল শুধু। বসার ঘরে বসতেই পানি এগিয়ে দিলেন। আবিদ ঢকঢক করে এক চুমুকেই তা শেষ করতেই ডায়েরিটা বাড়িয়ে দিলেন। এটা পড়ো। কাপা কাপা হাতে সেটা নিয়ে পাতা উল্টাতেই অতসীর হাতের লেখা দেখল। এরপর দ্রুত পড়তে শুরু করল। পড়া শেষ হতেই মনের মধ্যে তুফান বইছিল আর চোখ বেয়ে বাড়ি ধারা। এতটুকু মেয়েটা এতটা সয়েছে, আর ও তখন ওর পাশে থাকতে পারেনি। এই কঠিন পৃথিবীর সমস্ত কাঠিন্যের সাথে একা লড়াই করেছিল মেয়েটা। ও তখন ভিনদেশে নিজের স্বপ্ন সাজানোয় মুখর ছিল। ও যখন ঠোঁটে জীবনের জয়গান গাইছিল, অতসীর ঠোঁটে তখন কেবলই মৃত্যু সঙ্গীত। নিজের উপরেই কেন যেন ধিক্কার জন্মাল। বাকিটা শুনতে চাইলেই বলতে শুরু করলেন অতসীর মা। সেদিন রাতে অতসী জাকির সেই পাতালপুরি থেকে পালিয়ে প্রথম এসেছিল মায়ের কাছেই। ভাগ্যকে ধন্যবাদ দিল, কারণ সে সময় ওর বাবা বাসায় ছিলেন না। ওর পালানোর খবর জানতে জানতে ও এখান থেকে পালাতে পারবে। নিজের জন্য মাকে বিপদে ফেলতে চায় না। আর ওকে এতদিন পরে এভাবে দেখে মায়ের বুক অজানা আশঙ্কায় ধক করে উঠেছিল।
বিয়ের পর থেকেই নানাভাবে যোগাযোগের চেষ্টা করে গেছেন, কিন্তু কোনোভাবেই সফল হননি। সমঝোতার সংসারে প্রথম থেকেই দুজন দুই মেরুর মানুষ। অতসীর বিয়ের পর থেকে স্বামীর সাথে দূরত্ব প্রায় অলঙ্ঘ। অতসীকে দেখে আঁকড়ে ধরেছিলেন শক্ত করে। এই মেয়েটাই যে তার সবেধন নীলমণি। কিন্তু মেয়ের পরের কথাগুলো শুনেই ভয় শুকিয়ে গেল গলা। মেয়ে জেনে শুনে আগুনে ঝাঁপিয়ে পড়তে চাইছে। মা, আজকের পরে কি হবে আমি জানি না। আমার হাতে খুব বেশি সময় নেই। আঁচলের নিচে লুকিয়ে রাখা একটা ডায়েরি আর কিছু কাগজ বের করে এগিয়ে দিল। এগুলো রাখো, খুব গোপনীয় এগুলো। কেউ যেন না জানে, কাকপক্ষীও যেন না জানে। আবিদের কথা তোমাকে বলেছিলাম। আবিদ আজ হোক কাল হোক বেঁচে থাকলে আসবেই। এগুলো ওকে দিও। এখানে জাকির কিছু খারাপ কাজের ডকুমেন্টস আছে, কাজে লাগবে। এসব অনেক বড় প্রমাণ। আমি জান লাগিয়ে জোগাড় করেছি। আমার জন্য দোয়া করো। আর হয়তো দেখা হবে না। মা কিছুতেই ওকে একা ছাড়তে রাজি হয় না। আমিও যাব তোর সাথে। তোকে একা একা কোথাও যেতে দেব না। দৃঢ় গলায় মা বললেন। অতসী মাকে জড়িয়ে ধরে বলল, মা, জাকির মতো নরপিশাচের সাথে আমি পারব না। তোমাকে ছাড়া আমার আশেপাশে যারা আছে কাউকে বিশ্বাস করি না। তাই এসব তোমার কাছে দিয়ে গেলাম। এগুলো সুরক্ষিত রেখে আবিদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে। ওকেও আমি আমার নিজের চাইতেও বেশি বিশ্বাস করি। তুমি আর আমি দুজন একসাথে মরে যাওয়া কোনো কাজের কথা না। ওই শয়তানটার শাস্তির জন্য হলেও তোমাকে বাঁচতে হবে, মা। আমি আসি। আবারও বলছি, আজ আমি এখানে এসেছিলাম একথা ঘুণাক্ষরেও যেন কেউ না জানতে পারে। এক্ষুনি লুকিয়ে ফেলো এসব। দোয়া করবে আমার জন্য। আসি। আবেগের বশে ভুল করে ফেলো না। শেষবারের মতো মাকে আলিঙ্গন করে বেরিয়ে পড়ল অতসী। মাকে এসব না বললে কিছুতেই ওকে একা ছাড়তে রাজি হতো না। মেয়ে যে তাকে মিছে একটা বেঁচে থাকার বাহানা দিয়ে গেছে এটা অনেক পরে বুঝেছিলেন। এই কিছুদিনেই তার ছোট্ট অতসীটা কত বড় হয়ে গেছে, কত সমজদার হয়েছে। গর্ব হল মেয়ের জন্য। সেই রাতে অতসী গেল স্থানীয় পুলিশ স্টেশনে। প্রথমে ওরা অভিযোগ নিতে রাজি হল, পাচারের উদ্দেশ্যে রওয়ানা দেয়া মেয়েদের উদ্ধারের আশ্বাসও দিল। কিন্তু জাকির নাম বলার পর থেকেই শুরু হল নানারকম টালবাহানা। থানায় ঝুলানো ঘড়ি জানান দিচ্ছিল রাত তখন ৯:৪৯। প্রায় আধা ঘণ্টা ওকে বসিয়ে রেখেছে, তখনই বুঝেছে গড়বড় আছে বর্ষর। জাকিকে এখানে আসতে দেখে বুঝে নিল যা বোঝার। আরও আগেই বুঝেছিল এরকমই হবে হয়তো। তবু সাধ্যানুযায়ী চেষ্টায় ত্রুটি রাখেনি ও। বিবেকের দংশন নিয়ে তো আর বাঁচতে হবে না। কিন্তু এখন আর ভয় করছে না কেন যেন। বিদ্রোহের ঘোষণা দিয়ে পিছিয়ে যাবার মতো মেয়ে নয় ও। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে চায় ও। অন্তত একটা আঁচড় হলেও বসাতে চায়। সেটা যেভাবেই হোক। জাকি প্রায় টেনে হিচড়ে আবারও পাতালপুরীতে নিয়ে যায় ওকে। পুলিশকে জানিয়েছিল জাকির অপকর্মের বিবরণ, এসব কিছুই ওর জন্য হুমকিস্বরূপ। জাকি জেনে গিয়েছিল অতসী বেঁচে থাকলে যে কোনো সময় ওর আসল রূপ সামনে আসবে আর বেশিদিন লুকিয়ে রাখা যাবে না। কিন্তু তার আগে জানা দরকার আর কাকে বলেছে এসবও। আর কেউ জানলে তাকেও সরিয়ে দিতে হবে। সাক্ষী রাখা ওর ধাতে নেই। কিন্তু অতসী মুখ খুলছে না। শারীরিক নির্যাতনের শিকার হয়েও কুলু পেটে রইল। অজ্ঞান হবার পর সাঙ্গপাঙ্গ সমেত অতসীর বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে ফিরে এলো। ততক্ষণে জ্ঞান ফিরেছে অতসীর। জাকি আবারও চড়াও হতে এলেই বিপত্তির শুরু। জাকি ভেবে পেল না এই পিস্তল ওর কাছে কিভাবে এলো। তবুও হালকা ভাবেই নিল, ভাবল চালাতে পারবে না।
অতসীর হুঁশিয়ারি সত্ত্বেও সামনে এগুতেই গরম বুলেট বিদ্ধ করল ওর বুকের কিছুটা নিচে, একেবারে হৃৎপিণ্ড বরাবর চালিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ওর হাতের টিপ খুব একটা ভালো নয়। মরার আগে এই কিটকের সাথে নিতে চেয়েছিল, তাই দ্বিতীয়বার চেষ্টা করতেই অপর পাশ থেকে আসা বুলেট বিদ্ধ করল ওর কপাল বরাবর। বুকে হাত চেপে অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে জাকি। জাকির প্রথম বউয়ের জোগাড় করে দেয়া স্টিলেটাটা খুব একটা কাজে এলো না। এক প্রাণোচ্ছল, উদ্ভাসিত মেয়ের জীবনের পরিসমাপ্তি ঘটল এভাবেই। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে ওদের হাসপাতালে নিয়ে গেল, অতসীর লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হল। আর জাকিকে নেওয়া হল অপারেশন থিয়েটারে। জাকি কিছুদিনেই সেরে উঠে জবানবন্দি দিল, কোনো এক ছেলের সাথে ওর ঢলারলি চলছিল, ওই ছেলের সাথে নাকি পালাতে গিয়ে ধরা পড়েছে। পালাতে বাধা দেবার জন্যই নাকি অতসী ওকে গুলি করেছিল, পরে আত্মরক্ষার্থে ও গুলি করেছে। হাতের টিপ নাকি ওর খুব খারাপ, তাই হাতে মারতে চেয়েও কপালে লাগে। খারাপ এইম নিয়েও কেউ কপালের মাঝ বরাবর গুলি চালাতে পারে, ওর এই বয়ান ছোট বাচ্চারাও হয়তো বিশ্বাস করবে না, কিন্তু পুলিশ তা বিশ্বাস করল। ওই এলাকায় ওরাই ক্ষমতা। টাকা আর ক্ষমতায় রাতকে দিন আর দিনকে হয়তো সত্যিই রাত করা যায়। অতসীর লাশ দেখে একটুও কাঁদলেন না মা, নিথর হয়ে চেয়ে রইলেন শূন্য দৃষ্টিতে। আশ্চর্যজনকভাবে কেঁদে বুক ভাসাল অতসীর বাবা। হাজার হলেও স্নেহের ছায়া দিয়ে বড় করেছেন, মাটা সত্যিই ভেতর থেকেই এসেছে। ভেবেছিলেন মেয়েটা বিয়ে দিলে যদি এত বড় ক্ষমতা পাওয়া যায় তো মন্দ কি? মেয়ে তো আর খারাপ থাকবে না। প্রেম টেম তো থাকেই লোকের। বিয়ের পরে তো ঠিকই সংসার করে তারা সব ভুলে। কিন্তু তার ওই লোভ যে মেয়ের জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দেবে এক ফুৎকারে, এটা তিনি ঘুণাক্ষরেও চাননি। সেই থেকে অস্বাভাবিক আচরণ করেন তিনি। চিকিৎসা করিয়েও খুব বেশি লাভ হয়নি। দিন দিন খারাপের দিকেই যাচ্ছে অবস্থা। জাকি এখনো বহাল তবিয়তে রাজত্ব করছে। এখন আরও ভয়ানকও। এই এলাকায় সর্বময় ক্ষমতা ওর এখন, জবাবদিহিতার বালাই নেই। পুরো ঘটনা শোনার পরে বুকের ভেতর দুমড়ে মুচড়ে গেল আবিদের। দুচোখে জলের ধারা নামছে অবিরাম। ওর অতসীর প্রতি হওয়া নির্মমতা কোনোভাবেই মানতে পারছে না ও। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে এই বলে, ফুলের মতো কোমল, নিষ্পাপ মেয়ের নির্মম পরিণতির জন্য যারা দায়ী, তাদের কাউকে ছাড়বে না ও। সবাই শাস্তি পাবে। এক বসন্ত ওকে দিয়েছিল দুহাত ভরে, তার পরের অন্য এক বসন্ত ওর সবকিছু নিংড়ে ওকে নিঃস্ব করে দিয়েছে চিরতরে। চলেই যদি যাবে তবে কেন এই মায়া, ভালোবাসা আর বন্ধনে জড়ানো? বুকের ভেতর কিছু একটা দলা পাকিয়ে উঠে আসতে চাইছে যেন। চলবে।